আপনি যদি নাহিদকে আমরা ওভার রেটিং করেছি, কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি গিয়ে দেখবেন সে গরুর হাটে রিজার্ভ নেওয়ার জন্য দৌড়াচ্ছে এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে, বিশাল পেট হয়ে গেছে। রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। এমন লুঙ্গি পরিয়ে দিল, দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটোকালে করালে যা হয় না, আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা চিন্তা করবে, যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে, আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি উনি ইন জেনারেল কথাটা বলেছেন। আসলে টোটাল সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে ওনার মধ্যে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আসছে, হতাশা এসছে। ওটা ব্যক্তিগত নয়, ন্যাশনাল হতাশা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, উনি যেটা সেফ এক্সিট বলছেন, এই সেফ এক্সিটের সঙ্গে মূলত যে শব্দটি জড়িত সেটা হলো একেবারে নিরাপদে পালিয়ে যাওয়া, বোরকা পরে পালিয়ে যাওয়া, তারপর সে মানে গর্তের মধ্যে পালিয়ে থাকা, সীমান্ত পালিয়ে দেওয়া, হেলিকপ্টার করে পালিয়ে যাওয়া, কেউ যেন ধরতে না পারে, বুঝতে না পারে। পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া, যেখানে পালাবেন সেখানে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসে বসে পোলাও কুরমা খাওয়া যায়, ঠিক এইরকম টাকা পয়সা আগে চুরি চামারি করে সেখানে পাঠিয়ে দেওয়া। তা এই যে নর্মাল পালানো, মানে একটা চোরের যে পালানো, একটা ডাকাতের পালানো, একটা ছিনতাইকারীর পালানো, আর একজন রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। সেই ডিফারেন্সটাই মূলত সেফ এক্সিট দিয়ে বলা হয়। যখন কেউ চুরি করে ধরা পড়ে, সে গণপিটুনির ভয় পালায়, তো তখন তার ধনসম্পদের কথা চিন্তা থাকে না। কিন্তু যখনই এই রাজনীতিবিদদের পালানোর প্রসঙ্গ আসে, এটাকে ভদ্র ভাষায় সেফ এক্সিট বলা হচ্ছে। এখন যারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, অতীতে এটা নতুন নয়। আমাদের দেশে যতবারই রাষ্ট্র ক্ষমতা আসছে, ততবারই যে অল অন এ সাডেন যখন আনএক্সপেক্টেডকে ক্ষমতা আসে, সেটা 111-এর সময় আসুক, 52-এর সময় আসুক, তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা কড়ি রোজগার করে, বিদেশে টাকা পাচার করে, আর সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডনে, আমেরিকা, দুবাইতে, বেগম পাড়া, এরকম অহরহ ঘটনা ঘটছে। তো এই সরকার যখন ক্ষমতায় এলো, এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। পালানোর মতো যে বয়স দরকার, মানে যে কৌশল দরকার, ওটা এখনও রপ্ত করতে তাদের আরও 10-15 বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো এদের মধ্যে যদি নাহিদ সাহেবের কথার মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গতি কারণে তিনি পালাবেন। এবং এখানে সেফ এক্সিট বলতে অপরপক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণত এটা হয় না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে এবং রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরা হচ্ছে, তাও আবার পিঠমোড়া করে বেঁধে। সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, যেখানে বাংলাদেশে তার বাবা 1948-এ মিনিস্টার ছিলেন, তার মতো লোকরা ধরলো, দাড়িও কামালো, মোসও কামিয়ে দিল, এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো, তাকে এবং আনিসুল হক দুজনকে, আইনমন্ত্রী একই অবস্থা করলো, করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল। এমন লুঙ্গি পরিয়ে দিল, দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটোকালে করালে যা হয় না, মানে একসাথে 3-4 জন ছেলেকে সুন্নতে খতনা করায়, মুসলমানি করায়, এরপরে তাদেরকে নতুন লুঙ্গি পরায় দেয়। এবং এদের দুজনকে দাড়ি মোছ কামানোর পরে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হয়েছে যেন তাদেরকে সুন্নতে খতনা করানো হয়েছে। তো এই যে একটা ট্রেন্ড চালু হলো, উদাহরণ চালু হলো, আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে? কখনই থেমে থাকবে না। আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। একটু জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে বয়স্ক উপদেষ্টাদের এই উপদেষ্টা বানানো ভুল হয়েছে, এটা এমন অভিযোগ করেছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন যে বয়স্ক উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞত রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের পাঠ হয়ে তারা কিছু করতে পারেননি। তারা তো এখন নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল, তাহলে তারা কেন মানে এই বয়সে আবার উপদেষ্টা হতে এলেন? কি প্রলোভনে বা তারা এমন প্রভাবিত হলেন? না, বয়স্কদের মধ্যে রাশেদের কথা আমি দ্বিমত পোষণ করি। আমার কাছে বরং মনে হচ্ছে যারা তুলনামূলকভাবে বয়স্ক তারা ভালো করছেন,
মানে তুলনামূলক আপনি যদি রেজনের কথা চিন্তা করেন, আসিফ নজরুলের কথা চিন্তা করেন, আদিলুর রহমান শুভ্রের কথা চিন্তা করেন, সেই তুলনায় যদি আপনি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিংবা অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেহ, কিংবা ধরেন সিএস আবরার যিনি আছেন শিক্ষা উপদেষ্টা, এবং ফয়জুল কবির খান যিনি উপদেষ্টা আছেন এই যে এখন যোগাযোগ মন্ত্রণালয়ের, তো এদের তো কি বলবো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যে কোনো পলিটিক্যাল লোকদের সাথে এদের পারফরমেন্স বেটার। উনি এই যে আমি তো ফয়জুল কবির সাহেবকে দেখলাম যে রাজপথে যাচ্ছেন, সেই জ্যামের মধ্যে তিনি সেই হুন্ডাই করে চলে যাচ্ছেন। ফলে রাশেদ কী জন্য বলেছেন আই ডোন্ট নো। এখন কোনো বুড়া উপদেষ্টা রয়েছেন, আমি জানি না তার সাথে কার এরকম অবস্থা হয়েছে, কিন্তু আমার দৃষ্টিতে দেখছি যে বয়স্ক যারা আছেন অন অ্যাভারেজে তরুণদের চাইতে তারা ভালো করছেন, এবং বয়স্ক একজন লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক আছে আপনি বলতে পারেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন হি ইজ এ গুড ম্যান, পার্সোনালি হি ইজ গুড ম্যান। এটা ভঙ্গুর সবচেয়ে একটা মানে যাকে বলে এমন একটা মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় ভেঙে চলে তছনছ হয়ে গেছে, সেই মন্ত্রণালয়ে একজন লোকে বসিয়ে দেওয়া হয়েছে একবার বাই হার্ট অ্যান্ড ডাই হার্ট। হি ইজ এ গুড ম্যান। তার অনেক কথাবার্তা আপনার কাছে মনে হবে যে বাস্তবসম্মত নয়, কিন্তু এই ভদ্রলোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দুর্নীতি করেছে, বা অন্য কোনো তার এপিএস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কোনো পিএস কিংবা তার যারা মানে এই সচিব, তারপর অন্যান্য যারা আছে তারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমি তো ধরনের কথা কখনো শুনিনি। তুলনামূলকভাবে তো তাদের ছাড়া কি হাঁসের মাংস খাওয়ার কোনো একজন উপদেষ্টা ছাড়া অন্যান্য উপদেষ্টারাও কি হাঁসের মাংস খেতে গিয়েছিলেন কিনা? না, এখন এখানে তো হাঁসের মাংসর ব্যাপারটা তো সামনে আসছে, হাঁসের মাংসের ব্যাপারটা সামনে আসছে, কিন্তু হাঁসের মাংস সে দামি আরও অনেক কিছু যে তাদের খাওয়া হচ্ছে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। বোঝার চেষ্টা করুন যে একজন উপদেষ্টা তার পিএস বা তার এপিএস বা তার প্রাইভেট যাকে বলা যায় অ্যাসিস্ট্যান্ট, যেটা পিএ বলা হয়, তো তাদের বিরুদ্ধে যদি 300 কোটি টাকার দুর্নীতি আসে, 400 কোটি টাকার দুর্নীতি আসে এত অল্প সময়ের মধ্যে, তাহলে মালিক মানে চাকরের যদি এই অবস্থা হয়, তা মালিকের অবস্থা কী? আর সবচেয়ে চিন্তা করবেন যে কোনো একটা বাসা, যে কোনো একটা অফিস আদালত, এটা বোঝা যায় যে ওই অফিসের মালিকটা কেমন আপনি বুঝতে পারবেন দারোয়ানটাকে দেখে। মালিকটাকে কেমন, তার সামনে যে পিএসটা বসে আছে, এপিএসটা বসে আছে, প্রাইভেট সেক্টর, তাকে দেখলেই বুঝতে পারবেন। একটা মন্ত্রী তিনি বা উপদেষ্টা তিনি কেমন, তার পার্সোনাল স্টাফদের আচার আচরণ দেখলে কিন্তু বোঝা যায়। তো সেই দিক থেকে তরুণরা যারা এখানে আসছেন পুরো জাতিকে শুধু হতাশ করেনি। এই যে নাহিদদের মতো লোক, আপনি নাহিদের স্যাক্রিফাইসের কথা চিন্তা করেন, তিনিও তো একটা মন্ত্রী ছিলেন, তো একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন। তো তার আশা কি ছিল যে মন্ত্রী সে আরও বড় কিছু হবেন, মানে প্রধানমন্ত্রী হওয়ার। হ্যাঁ, তো সেখানে তার প্রধানমন্ত্রী হয়তো দূরের কথা, এখন যে পরিস্থিতি তার জীবন নিয়ে টানাটানি, তার বক্তব্যটা হলো যে তারা তো সবাই পালাতে পারবে, আমি তো পালাতে পারবো না, আমার কোনো সেফ এক্সিট নেই। তো সেই কারণে সে কী করছে, সে তার মনের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটাই সে প্রকাশ করে ফেলছে যে তার যারা সহকর্মী একসাথে আন্দোলন করেছেন তারা অন্যায় করছেন, দায় নিতে হচ্ছে তাকে, এবং তারা যাকে বসিয়েছেন এই যে সিনিয়র বলেন বুড়া বলেন, তাদের যে ব্যর্থতা, পাহাড় সম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব তাকে পোহাতে হচ্ছে। তো যার জন্য এই কথাগুলো তার নিজের অজান্তে তিনি বলে ফেলছেন। এটা ক্ষোভ থেকে নয়, অনেকটা যাকে বলা হয় কখনো কখনো প্রকৃতি এমন কাজ করে আপনি হাঁটতে চলতে ফিরতে মুখ ফসকে সত্য কথাটা বলে ফেলবেন।